এদিকে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনই গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় গণমাধ্যম থেকে। বলেছেন কয়েকের ভিতর তাকে আর দেশে খুঁজে পাওয়া যাবে না। দেশ চালাতে কঠিনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। আবারও দেশে আসতে শেখ হাসিনার শাসন। আর শেষ কোপটা পড়লো আমেরিকার দিক থেকে। ট্রাম্পের জয় ইউনূসকে ফেলে দিয়েছে গভীর সংকটে। বাংলায় একটা কথা আছে, ক্লিনটনের খুঁটি, ওবামার খুঁটি, এসবগুলো চলে যাওয়াতে ইউনূসের শেষ ভরসাও চলে গেল। মানুষ প্রকাশ্যে মুখ খুলেছে ইউনূসের ওপর। একদম নিচের তলার খেটে খাওয়া মানুষ পর্যন্ত কি পরিমাণ রেগে গেছে এই সরকারের ওপর, তার ছোট্ট একটা নমুনা দেখুন। সেই ৩-৪ তারিখ থেকেই, আগস্টের ৩-৪ তারিখ থেকেই আসলে ঘুমানোর মতো কোনো পরিস্থিতি নেই। কারণ বাংলাদেশের যে পরিস্থিতিগুলো সৃষ্টি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এবছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। দর্শক, ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া একটি গোপন সংবাদ, সেটা হলো যে কোনো সময় দেশ ছেড়ে নাকি পালাতে পারেন ডক্টর ইউনূস সাহেব। এই জুম্মার দিনকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ভাইরাল হয়েছে, যেটা সবার দেখা উচিত বলে আমি মনে করি। দর্শক, খুবই ভয়াবহ বিপদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব। চারিদিক থেকে যেন বিপদ ধেয়ে আসতেছে। পাশাপাশি শেখ হাসিনা প্রতিদিন ফোন কলের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। দর্শক, চলুন, কেন ডক্টর ইউনূস সাহেব পালাতে যাচ্ছেন, কেন ভারতীয় গণমাধ্যম এত ফলো করে প্রচার করলো এবং শেখ হাসিনা আবারও দেশে আসার ঘোষণা দিয়েছে। তো দর্শক, চলুন আমরা শুরুতে কেন পালাতে যাচ্ছেন সেটা দেখে আসি। লাস্টে আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটা হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আগামী দিনগুলি কেমন হতে চলেছে, তিনি পদ আঁকড়ে পড়ে থাকবেন নাকি পালাবেন, পালালে কবে পালাবেন, পালাবার সুযোগ পাবেন কিনা, এই বিষয়গুলি নিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইউনূস সাহেবের নাম উঠে আসে 6 তারিখে। প্যারিস থেকে এসে 8 তারিখে তিনি শপথ নেন। যেদিন শপথ নিয়েছিলেন সেদিন দেশের জনপ্রিয়তম মানুষকে এই মর্মে বাংলাদেশে গণভোট নেওয়া হলে আমার বিশ্বাস বিপুল ভোটে জিতে যেতেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 21শে নভেম্বর, ঠিক 3 মাস 13 দিন কেটেছে তারপর। আজ দেশের সবচেয়ে বাজে বা ব্যর্থ মানুষকে এই মর্মে ভোট চাওয়া হলে সেই তালিকার ওপরের দিকে থাকবে মোহাম্মদ ইউনূসের নাম। মাত্র 100 দিনে জনপ্রিয়তার এমন পতন বিশ্বে আর কারো হয়েছে কিনা সন্দেহ। অথচ গগনচুম্বী প্রত্যাশা নিয়ে মানুষ তাকে বরণ করেছিল সেদিন। ইউনূস সাহেব যখন নেতৃত্ব নেওয়ার প্রস্তাবে হাঁ বলেছিলেন, তখন আমি একটি প্রতিবেদনে বলেছিলাম সামনের দিন বড় সঙ্গীন হতে পারে, কারণ তিনি বাঘের পিঠে সওয়ার হচ্ছেন। বাঘের পিঠে চড়ার সুযোগ খুব কম লোকের হয়, কিন্তু সেটাকে সৌভাগ্য বলা যাবে না দুর্ভাগ্য বলতে হবে সেটা বিচার করা মুশকিল। এখানে সে বিচার করে ভবিষ্যৎ। কারণ বাঘের পিঠে চড়লে নামা কিন্তু কঠিন। কঠিন শুধু নয়, নামাটা অসম্ভব, কারণ নামলেই চলে যেতে হবে বাঘের পেটে। মনে হচ্ছে ইউনূস সাহেবের ভাগ্যে বাঘের পিঠ থেকে বাঘের পেটে যাওয়ার ভবিতব্য অপেক্ষা করছে। কেন হলো এমন সেটা বলি। আগেই বলেছি, মানুষের প্রত্যাশার একটা বিপুল চাপ ছিল তার উপর। শেখ হাসিনার শাসনে উদ্ভূত কথিত স্বৈরাচারী ব্যবস্থার বদলে এক স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ছিল সবচেয়ে বড়। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পারদ যেটা বিপজ্জনক মাত্রায় উপরে উঠে গিয়েছিল সেটা স্বাভাবিক হবে। সেই সঙ্গে মানুষ এটাও ভেবেছিল নিত্য নৈমিত্তিক জীবনযাপন আরো সহজ ও সরল হবে। সব মিলিয়ে ঠাকুরমার ঝুলির রূপকথার, সেই রূপকথার গল্পের সোনার কাঠির উপর কাঠির ছোঁয়া দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে দেবেন ইউনূস সাহেব। এটাই ছিল প্রত্যাশা। কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাক সবসময় থাকে, এটা জানাই ছিল। কিন্তু মুশকিলটা বাঁধালেন ইউনূস সাহেব স্বয়ং। তিনি এমন পথ বেছে নিলেন চলার জন্য, এমন পরিকল্পনা নিলেন
যা তার ভালো করলো না, দেশেরও ভালো করলো না, দেশের মানুষেরও ভালো করলো না, এবং পরিণামে তার নিজের ভালোও কিন্তু করলো না। আর তার ফলে আজ তার নাম দেশের সবচেয়ে ঘৃণার যোগ্য মানুষদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছে। কোথায় তিনি ফেল করলেন? কি ছিল তার পরিকল্পনা যার জন্য তার হাল এমন খারাপ হয়ে গেল? প্রথমত তার বিশ্লেষণ করা উচিত ছিল বাংলাদেশের এই অভ্যুত্থান কি ও কেন, এবং এর সফলতা মানে বিদ্রোহ যে সফলতা হয়েছিল তার কারণগুলো। কোটা বিরোধী এক দফা আন্দোলন ক্রমশ বারংবার দফার সংখ্যা পাল্টাতে পাল্টাতে যেভাবে শেখ হাসিনার এক দফা দাবির পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হলো, সেই গতিপথ বিশ্লেষণ করলে তিনি ছাত্রদের সঙ্গে খুঁজে পেতেন এই আন্দোলনে আছে জামাত, হিজবুল এবং অন্যান্য ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোকে, দেখতে পেতেন বিএনপির ভূমিকাকে, দেখতে পেতেন এই আন্দোলন স্বতঃস্ফূর্ত নয়, এই যে মৃত্যু হয়েছে এত এগুলো স্বতঃস্ফূর্ত পুলিশের গুলির মৃত্যু নয়। সেটা দেখে একজন প্রগতিবাদী শাসক হিসেবে তিনি নিজের সঠিক চলার পথটা ছকে নিতে পারতেন, বুঝতে পারতেন দেশের ভালো করতে গেলে চলতি ছকের রাজনীতির বাইরে হাঁটতে হবে তাকে। যে জনসমর্থনের জোয়ারে তিনি বসেছিলেন, ক্ষমতায় দখল করেছিলেন, তাতে তার বিরোধিতা করার সাহস, যে জনসমর্থন নিয়ে তিনি বসেছিলেন তার বিরোধিতা করার সাহস অন্তত সেই মুহূর্তে কারো হতো না। তা তিনি তো করলেন না, উল্টে গা ভাসিয়ে দিলেন চলতি স্রোতে। কোট প্যান্ট পরা, গোপদারি কামানো, আধুনিক শিক্ষায় শিক্ষিত ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিলেন তিনি জোব্বা পরা, গোপদারি সমন্বিত মাদ্রাসা ছাপ ধর্মান্ধ মোল্লার থেকে খুব একটা আলাদা জাতের নয়। জেল থেকে কুখ্যাত ধর্মীয় জঙ্গিদের মুক্তি দিয়ে তিনি মৌলবাদীদের পাশে থাকার বার্তা দিলেন। হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনাগুলোকে অপপ্রচার বলে এসব আক্রমণকে সমর্থন জানালেন। আন্দোলন চলাকালীন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া ভারত বিরোধিতায় লাগাম না পরিয়ে তাকে প্রকারান্তরে উস্কানি দিতে থাকলেন। ফলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার বদলে যে আগুন জ্বলছিল তারও বেড়ে গেল। বাড়িয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব। ইউনূস বুদ্ধিমান রাজনীতিক হলে এসবের কোনোটাই করতেন না। এসবের সঙ্গে আবার যুক্ত হয়েছে তার ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার তীব্র লোভ, দ্রুত নির্বাচনে গররাজি হওয়া, সংস্কারের বাহানা দিয়ে কালক্ষেপ করার কৌশল। তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিল বিপুলভাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেল। তিনি বুদ্ধিমান হলে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে দাঁড়াবার বার্তা দিয়ে শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে দিতে পারতেন। সে সুযোগ তার ছিল, কিন্তু তিনি সেটা করলেন না। দেখুন, ভারতের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ। ভারত বাণিজ্য বন্ধ করেনি, কেবল নানা কারণে বাণিজ্যর পরিমাণ কমেছে। তার জন্য ইউনূস নিজে দায়ী, বাংলাদেশ দায়ী তার জন্য বিরাট ভাবে, এবং তার জন্য বাণিজ্য তাদের কমেছে। টাকা নেই তো বাণিজ্য করবে কি? তাতেই বাংলাদেশের দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। জনমনে এর দায় পড়েছে সরকারের ওপর, পড়ারই কথা। এর কিছুই হতো না যদি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা থাকতো ইউনূসের। বাংলাদেশের বিখ্যাত পোশাক শিল্প ধুঁকছে, একের পর এক কারখানা বন্ধ, মূলধন নেই, কাঁচামালের অভাব, বিদ্যুতের যোগান বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজি, আইন শৃঙ্খলার অবস্থা শূন্য। যে দেশ যে গাড্ডায় পড়েছে তা থেকে উঠে আসা মুশকিল। আর শেষ কোপটা পড়লো আমেরিকার দিক থেকে। ট্রাম্পের জয় ইউনূসকে ফেলে দিয়েছে গভীর সংকটে। বাংলায় একটা কথা আছে, মেড়া লড়ে খুঁটির জোরে, মেড়া লড়ে খুঁটির জোরে। অর্থাৎ খুঁটি থাকলে সেইটা দিয়ে মেড়াটা লড়তে থাকে। কিন্তু ডেমোক্র্যাট দলের খুঁটি চলে যাওয়াতে, বাইডেনের খুঁটি, ক্লিন্টনের খুঁটি, ওবামার খুঁটি, এসবগুলো চলে যাওয়াতে ইউনূসের শেষ ভরসাও চলে গেল। আর এই সবকিছু মিলিয়ে দেশ আবার অগ্নিগর্ভ, এবং লুকিয়ে চুরিয়ে নয়, মানুষ প্রকাশ্যে মুখ খুলেছে ইউনূসের ওপর। একদম নিচের তলার খেটে খাওয়া মানুষ পর্যন্ত কি পরিমাণ রেগে গেছে এই সরকারের ওপর, তার ছোট্ট একটা নমুনা দেখুন। একটা কথা জানলেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হালাই দেবো। আপনার ছাত্র করেন, ছাত্র কি আপনার বাপের চাকরি না? আপনার বাপের ছাত্র আমাকে সন্তান আমাদের ভাই থাকবে না। এই রিক্সার শ্রমিক যদি আপনার
কিছুদিন আগের অশান্ত বাংলাদেশ কি আবার ফিরে আসছে? বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তাকেই এবার সমূলে বিনাশ করার হুঁশিয়ারি দিলেন। সেই ৩-৪ তারিখ থেকেই, আগস্টের ৩-৪ তারিখ থেকেই আসলে ঘুমানোর মতো কোনো পরিস্থিতি নেই। কারণ বাংলাদেশের যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে এবং আমার নেত্রী এবং আমার দল নেত্রীর প্রতি যে অবিচার হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে এবং আমার সারা বাংলাদেশের ত্যাগী তৃণমূলের নির্যাতিত কর্মীদের উপরে যেই আঘাত এসেছে, সেগুলো সার্বিক বিষয়গুলো চিন্তা করলে আসলে ঘুমাতে পারি না, ঘুম আসে না। তাই চিন্তা করলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, মনের দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করি, যদি একটু শান্তি লাগে, একটু ভালো লাগে, সেই জন্য লাইভে আসা। আবার অনেকে বুদ্ধা যারা খুব তুকুর বড় বড় রাজনীতিবিদ, হাজার হাজার কোটি টাকার মালিক রাজনীতিবিদ, তারা আবার বলবে যে, কেউ পাগলও বলে দিবে যে পাগল এত রাত্রে লন্ডনের টাইমে লাইভে আসছে। আসলে পাগল যদি না হতাম তাহলে এই দলটা এইভাবে করতে পারতাম না। আর পাগল যদি না হয় তাহলে বিপ্লব হয় না, প্রেমও হয় না। প্রেম করতে হলে, বিপ্লব করতে হলে, প্রতি বিপ্লব করতে হলে পাগলই হতে হয়। আর সেই পাগলই হয়েছি নেত্রীর জন্য। নেত্রীর ৭৮ বয়সে এই কষ্টটা আসলে মেনে নেওয়া আসলে কঠিন। যখন চিন্তা করি যে কারা এই দলটাকে ডুবালো, কারা দলের এত বড় ক্ষতি করলো, কারা আমার এই নির্যাতিত ভাই বোনদেরকে রেখে আজকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে। নির্যাতিত কর্মীরা যখন তাদের, সারা বাংলাদেশে নির্যাতিত কর্মীরা যখন তাদের দুঃখ কষ্ট এগুলো শেয়ার করে, এগুলো আমাকে পাঠায়, তখন আসলে মানসিকভাবে ভেঙে পড়ি, অনেক কষ্ট পাই যে যদি এই কর্মীদের পিছনে, সকল কর্মীদের সাথে যদি দাঁড়াইতে পারতাম, তাদের পাশে যদি দাঁড়াইতে পারতাম, তাদেরকে যদি একটু সহযোগিতা করতে পারতাম। তো বাট আসলে একজন ব্যক্তি হিসাবে এটা সম্ভব হয় না কখনো। একজন ব্যক্তি হিসাবে সব মানুষকে এত বড় দলের দায়িত্ব নেওয়া বা সব মানুষকে সহযোগিতা করা সম্ভব হয় না। যতটুকু যেভাবে পারি প্রায়োরিটির ভিত্তিতে চেষ্টা করতেছি করার জন্য। বাট বারবার যে কথাটি বলেছি আবারও বলি, যদি যারা দলের সুদিনে যারা ভালো ছিলেন, দলের সুদিনে যারা সুখে শান্তিতে ছিলেন, বড় বড় পদ পদবিতে ছিলেন, দলের বেনিফিশিয়ার ছিলেন, তারা যদি আপনাদের যদি মনে অন্তরে মায়া, মমতা, মহব্বত, দয়া, ভালোবাসা থাকে, তাহলে আমার মতো যারা হতবাকা, আমার মতো যারা সহজ সরল পাগল কর্মী, তৃণমূলের কর্মী, তাদের দিকে একটু তাকাইন, তাদের একটু খোঁজ খবর নিয়েন, তাদেরকে একটু ফোন দিন, তারা মেসেজ দিলে উত্তর দিন। আপনারা যদি এই দুর্দিনে যদি তাদের পিছনে একটু দাঁড়ান, তাদেরকে একটু মেসেজের উত্তর দেন, তাদেরকে যদি একটু ফোন দেন, 10টি টাকা যদি সহযোগিতা করেন, তাহলে তারা প্রাণ ফিরে পাবে, তারা আবার এই দলটাকে ক্ষমতায় আনতে পারবে। আবার আপনারা সেই সুদিনে ফিরে আসবেন, আবার তাদেরকে পিছনে ফেলে, তাদেরকে লাথি দিয়ে পিছনে ফেলে আবার আপনারা পদ পদবিতে যাইতে পারবেন, আবার আমাদেরকে লাথি দিয়ে পদ পদবিতে যাইতে পারবেন, গ্রুপিং করতে পারবেন, বড় বড় পদ পদবি নিয়ে আবার দলের বদনাম কামাই করতে পারবেন। কোনো সমস্যা নাই, বাট এখন একটু দেখার চেষ্টা করেন, একটু দেখেন। আর সবচেয়ে বড় যে কথাটা, যে সেটা হচ্ছে যে আমি মনে করি যে যা হইছে তো হইছে। এখন আমাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস, আমি মনে করি যে 2টা জিনিস আমাদের করা উচিত। একটা হলো যে কিভাবে আমাদের যে নেত্রী, আমরা যারা নেত্রীকে ভালোবাসি, আমাদের আবেগ এবং ভালোবাসার জায়গা, আমাদের আবেগের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমাদের সকলে কিভাবে আমরা আমাদের নেত্রীকে আমরা কিভাবে সসম্মানে আবারও এদেশের প্রধানমন্ত্রী করতে পারি, তার প্রতি এদেশের পরাজিত শক্তিরা, দুশ্মনরা, যারা এদেশের স্বাধীনতা চায় না, তারা ষড়যন্ত্র করে তার প্রতি যে অবিচার করেছে, তৃণমূলের একজন কর্মী হিসেবে আমরা কিভাবে তাকে আবার সেই সম্মান। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কী হবে? আর হ্যাঁ, এই আলোচনা সমালোচনাগুলো যদি ভালো লাগে, বিশ্লেষণমূলক যে এই তথ্যগুলো দেখছিলেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখবেন এবং অবশ্যই একটা করে লাইক দিবেন। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে আসাতে যদি আপনি খুশি হন, আর যদি ডক্টর ইউনূস সাহেব পালানোতে যদি আপনি খুশি হন, অর্থাৎ আওয়ামী লীগ হন বা সুষ্ঠু মস্তিষ্কের মানুষ হন যে স্বাধীনতায় বিশ্বাসী, সে অবশ্যই লাইক করবেন। এখন কিন্তু আমরা সম্পূর্ণ স্বাধীন আছি মনে করি। এখন কে কি স্বাধীন মনে করেন সেটা বলতে পারি না, তবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। আপনি কি চান যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং সে রাষ্ট্র পরিচালনা করুক?
অনেকেই যাচ্ছেন, তবে যারা যারা চাচ্ছেন তারা পাবেন আওয়ামী লীগের রাজনীতি, কিন্তু শেখ হাসিনাকে আর পাবেন না, এতটুকু মনে রাখা উচিত, বা যতটা আমরা ভাবতে পারতেছি। কারণ তার উপর যতগুলো হত্যা মামলা হয়েছে, সে যদি একেবারে গ্রেপ্তার হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে অপরাধযোগ্য প্রমাণিত করে তাকে ফাঁসির রায় কিংবা মৃত্যুদণ্ড দিতে পারে। তো দর্শক, এই বিষয়ে আমরা পরবর্তী আপডেট দেখব, এবং পরবর্তী আপডেট যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।